যেটা বললেন অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, আমরা কিন্তু খালি বাংলাদেশে অন্যায় প্রতিবাদ করি না, আমরা গাজাতে অন্যায় হচ্ছে প্রতিবাদ করি, আমরা ইউক্রেনে যখন অন্যায়ের প্রতিবাদ করি, সুদানে যখন অন্যায়ের প্রতিবাদ করি, এবং বিশ্বের যত বড় ধনী দেশই হোক, ইউনাইটেড স্টেটস হোক বা ইউনাইটেড কিংডম হোক, যদি কোনো স্পেসিফিক অন্যায় আমরা দেখি, আমরা বাংলাদেশেও প্রতিবাদ করি সড়কে নেমে, অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা আমাদের নিজস্ব বক্তব্যের মাধ্যমে। সেটাও কিন্তু বাংলাদেশের তরুণদের একটা বড় পরিচিতি, একটা বড় অর্জন। এটার জন্য অনেকে কিন্তু আমাদের রাষ্ট্রকে ভাবা করে এবং এক্সাম্পল হিসাবে আমাদেরকে দেখে। এখন সমস্যার সমাধান কে করবে? আপনারা আজকে দেখতেছেন সমস্যার সমাধান আমরাই করব। আমরা যত একসাথে থাকবো, এককে সহযোগিতা করব, একজনের পাশে দাঁড়াবো, ততই কিন্তু এই দেশকে এগিয়ে দিতে আমরা সক্ষম করবো, নিজেদের লাইফটাকে আমরা উন্নয়ন করতে পারবো। যতই আমরা বিভক্ত থাকবো, জেলাস থাকবো, যেটা খালি সিভিল সোসাইটি না, ধর্ম আমাদেরকে শেখায়, অন্যরা কী পেয়েছে সেটাই সারাদিন চিন্তা করব, এই মানসিক অশান্তি আলটিমেটলি কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে দিবে না। আর এটা ক্যান্সারের মতো কিন্তু সমাজে ছড়িয়ে ছিটায় যায়। সমাজ রক্ষাতে আমাদের আরও কাজ আছে, একজনকে হেল্প করবো, কিন্তু সমাজে একটা ভালো মানুষ হিসেবে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। কারণ আমরা যারা কথা বলি আজকে, আমরা যারা ভোট দিই, তাদেরকে একটা বয়স আছে, 18-এর চেয়ে বেশি, আমাদেরকে অ্যাডাল্ট বলা হয়, যদিও বয়সে করবো। কিন্তু যারা আমাদের বয়স 18 নিচে, যাদের কিছু রাষ্ট্র অধিকার থেকে তারা বঞ্চিত থাকে বয়সের কারণে, তাদের প্রোটেকশন পেয়ে দিই। আমরা অনেক অসামাজিক ইস্যুকে আমরা মনে করি যে চাপিয়ে রাখি, নিজের কথা না বলি, তার মানে এগুলো এক্সিস্ট করে না। এই কথা সত্যি না। আসলে আমরা যারা সাহসী ব্যক্তি, আমাদের দায়িত্ব থাকে ওইসব অসামাজিক কাজের ব্যাপারে কথা বলা, প্রতিবাদ গড়ে তোলা, এবং সোসাইটিতে একটা সুশাসন গড়ে তোলা। যেমন চাইল্ড মলেস্টেশন, রেপ, এবং মেন রেপও হয়, অ্যাবিউজ, এইসব ব্যাপারে যদি আমরা পিছিয়ে থাকি, আমরা যদি সাহস করে কথা না বলি, ধামাচাপা দিয়ে কিন্তু কিছু ভ্যানিশ করবে না, মোকাবেলা করতে হবে। সোসাইটি হিসাবে আমাদের এইসব ব্যাপারে আমাদের কথা বলতে হবে। এই রিকোয়েস্টটা আমি সবাইকে করতেছি, যে যেমনি পারে সামাজিক সমস্যাগুলোকে সামাজিকভাবেই কিন্তু মোকাবেলা করতে হবে। আজকে আমরা কথা বলতেছি মাদক নিয়ে, ড্রাগস, অ্যালকোহল, সব কিছু নিয়ে। এখন ড্রাগস, অ্যালকোহল একভাবে তো অফকোর্স মোকাবেলা করা যায়, এটাকে ক্রিমিনাল হিসাবে দেখা যায়। যারা করে তারা ক্রাইম করছে, অফকোর্স তারা ক্রাইম করছে, কিন্তু যারা করে, যারা ভিকটিম হয়ে গেছে, তাদেরকে খালি জেল, পানিশমেন্ট বা সমাজ থেকে বঞ্চিত করলে কি তারা সুস্থ হয়ে যাবে? অফকোর্স না। ক্রাইম করতেছে যারা উৎপাদন করে, ক্রাইম করতেছে যারা ডিস্ট্রিবিউশন করে, ক্রাইম করতেছে যারা ডিস্ট্রিবিউটরটা থামায় না। কিন্তু যারা ভিকটিম হয়ে গেছে দুঃখজনকভাবে, তাদেরকে সামাজিকভাবে কিন্তু আমাদেরকে আবার ওদেরকে সুস্থ করতে হবে, পরিবর্তন আনতে হবে। ড্রাগস বলি, অ্যালকোহল বলি, এইসব ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমরা বিরত থাকতে চাই, মাঝে মধ্যে কেউ উইক হয় কোনো একটা কারণে, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। নতুন একটা আমাদের লাইফের একটা বড় অংশ মোবাইল, ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আমরা এমন কেউ আছি যে মোবাইল ব্যবহার করি না? হাত তুলতে পারবেন? আসলে না। আমরা জানি অতিরিক্ত ইউজেজ অফ মোবাইল, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া খারাপ। তো এমন কেউ আছে যদি আমি বলি আজকে থেকে মোবাইল ইউজ করবেন না, এগ্রি করবেন? অ্যাবসলিউটলি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। সো ফাইন, জিনিসটাকে আমরা খারাপভাবেও না দেখি, বা জিনিসটাকে আমরা অ্যাডিকশন হিসেবেও না দেখি। আমাদের যারা তরুণরা আছি, আমরা আমাদের বয়সে বেশি যারা বাবা, আমাদের বুঝাইতে হবে যে এই টেকনোলজি হলো লাইফের একটা অংশ। তো টেকনোলজিটাকে আমরা কীভাবে ব্যবহার করব, টেকনোলজিটাকে কী আমরা সীমিতভাবে ইউজ করব, টেকনোলজিটাকে আমরা পজিটিভ হতে কেন ব্যবহার করবো, নট ইন আ নেগেটিভ ওয়ে। এই ব্যাপারেও কিন্তু আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। কারণ তরুণরা টেকনোলজির সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত, সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট, অ্যান্ড সবচেয়ে অফকোর্স বেশি এফিশিয়েন্ট ওটাকে আমরা ব্যবহার করি। এই ব্যাপারগুলোতে আমরা মূলত আলোচনা করা উচিত, মানে আলোচনা চলমান থাকা উচিত। প্রযুক্তি বেড়ে যাবে, প্রযুক্তি নেতিবাচক দিকগুলো মোকাবেলা করতে হবে, ইতিবাচক দিকগুলোকে আমরা আরও গ্রহণ করতে হবে। তো কথাবার্তা তো আমরা একটা যেন ব্যালেন্স রাখতে পারি। তরুণরা আর কী নিয়ে কথা বলে, কী নিয়ে কাজ করতে চায়? ক্লাইমেট চেঞ্জ, আমাদের জলবায়ুতা,
আমরা সবাই জানি যে বাংলাদেশ হয়তো যশোর অত না, বা বাংলাদেশে অনেক শহরগুলা অনেক বেশি ক্লাইমেট না ক্লাইমেট এফেক্টেড, বাট অনেক শহরগুলা এয়ার পলিউশনে এফেক্টেড। অনেক শহরগুলো যত আমরা উন্নতি হচ্ছি, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে তাকাচ্ছি না। অ্যান্ড ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জ, বৃষ্টি বেশি হচ্ছে কোনো জায়গায়, রৌদ্র বেশি হচ্ছে কোনো জায়গায়, নোনা পানি বেড়ে যাচ্ছে, আমাদের কৃষি কাজে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছে। তো এইসব ব্যাপারে কিন্তু তরুণদের এগিয়ে আসতে হবে, কারণ এখন থেকে 20 বছর পরে এই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে আমরা জীবিত থাকবো, আমাদেরকে এইসবের মোকাবেলা করতে হবে। তো এই চিন্তা চেতনা থেকে আমরা যখন বের হতে পারবো না, এই দায়িত্ব থেকে আমরা যখন এড়াতে পারবো না, তাহলে ওয়াই নট আজকের থেকে সমাধানের যাত্রাতে আমরা একসাথে কাজ করি। ওয়াই নট আমরা চিন্তা করি যে দেশে পলিউশন কীভাবে কমাতে পারি, ন্যাচারালভাবে কীভাবে আমরা বাস করতে পারি। ওকে, আমাদের বয়সে কেন আসছে শুনি ক্যান্সার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিক বেড়ে যাচ্ছে, ওবেসিটি বেড়ে যাচ্ছে, ওই কারো হাঁটুতে ব্যথা, কারো মাথায় ব্যথা। আমাদের দাদা আমরা তো এগুলো শুনতাম না, ওনাদের আমরা তো কোনো এত ওষুধ, ওই এভারকেয়ার হসপিটাল, এত কিছু ছিল না। তো কী ছিল? ন্যাচারাল স্টেট অফ বিং। ওনারা আলো বাতাসে থাকতো, ভাইটামিন ডি পাইতো, আমরা ভাইটামিন ডি ট্যাবলেট খাই, ওনারা অটোমেটিক ভাইটামিন ডি পাইতো সূর্য থেকে। ওরা ভালো পানি পেত, ওরা সবসময় শুনতাম নদীতে মাছ ধরে, পুকুরে সাঁতার কাটে। এখন নদী আর পুকুর দেখলে মনে হয় একটা সুয়ারের একটা একটা জলাবদ্ধতা। তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের লাইফ যত ফাস্টলি আমরা নিতে চাই, যত প্রগতিশীল আমরা করতে চাই, ওইটা স্যাক্রিফাইসটা আমরা কী করতেছি, এই ব্যালেন্সিং একটা আমাদের করতে হবে। লাইফ ইজ নট অল অ্যাবাউট উইনিং, লাইফ শুড বি অ্যাবাউট লিভিং, অ্যান্ড লিভিং মজা করে, মুক্তভাবে। কারো কোনো প্রশ্ন, কমেন্টস প্লিজ? আচ্ছা, একটু আমার একটা প্রশ্ন হলো, আপনার সাথে আজকে প্রথম আলোচনায় আপনি ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে ফুটবল নিয়ে কথা বলেছেন। আমি যতদূর জানি যে আপনি একজন তরুণ ব্যবসায়ী, প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী, পাশাপাশি আপনি একজন রাজনৈতিক নেতা। তো আপনার দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমাদের এই যে তরুণ সমাজ দেখছেন, আমাদের বেশিরভাগ এখানে ছাত্র, যারা অনেকেই এই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের এই শাসনামলে এদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে, তারা আর সরকারি চাকরি পাবে না। এখন তারা কিভাবে, আপনার দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তাদেরকে কিভাবে উদ্যোক্তা হিসেবে সেই দল সহযোগিতা করবে, এ ব্যাপারে আপনি যদি তরুণ ব্যবসায়ী হিসেবে কিছু করবেন দলের নেতা? ভালো প্রশ্ন করেছেন। প্রশ্ন উচিত ছিল আমার নেতা, আমার দলের যে নেতা অমিত ভাইকে প্রশ্ন করা। এখন ওনার অনুমতি নিয়ে আমি হয়তো পক্ষে কিছু কথা বললাম। আসলে যেই প্রশ্ন করেছেন, আমি আরেকটু ব্রডভাবে উত্তর দিতে চাচ্ছি। বাংলাদেশে কিন্তু শিক্ষিত বেকারত্বের হার অনেক বেশি, এটা আমরা সবাই জানি, যে আমরা অনেক শিক্ষা অর্জন করতেছি, কিন্তু আসলে ওরকম কোনো চাকরি বা উদ্যোগ আমরা নিতে পারছি না। বাংলাদেশে আরেকটা সমস্যা আছে, যে বাংলাদেশের যারা লেবার শ্রেণী বা স্কিল বা আনস্কিল লেবার শ্রেণী লোকজন যারা বিদেশে চলে যায়, তাদেরও কিন্তু রেট অফ লেবার খুবই কম, ন্যূনতম। আর ঢাকায় বা বাংলাদেশে যারা কাজ করে তাদের তো লেবার রেট আরও কম, যেন বড় সংখ্যায় থাকে। আমরা যখন সরকারি চাকরিতে ঢুকি অথবা বেসরকারি চাকরিতে আমরা ঢুকি, এই চাকরি এনভায়রনমেন্টটাও অনেকে অ্যাটলিস্ট তরুণদের জন্য অত কন্ডিউসিভ না। কারণ যেই মডার্ন বিজনেসের সাথে বা চাকরির সাথে তরুণরা অ্যাটাচ থাকতে চায়, সেই ধরনের অ্যাডভান্সমেন্ট বাংলাদেশ অ্যাটলিস্ট গত 16 বছরে কিন্তু দিতে পারে না। তো বাংলাদেশ জাতীয়বাদী দলে যদি আমরা 31 দফা থেকে শুরু করি, আর আমরা যদি আমাদের প্রাণপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিরিজ অফ বক্তব্যগুলো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আপনারা দেখবেন যে আমাদের রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে পারে, আমাদের খুবই পরিষ্কার একটা আগামী 20-30 বছরের পরিকল্পনা আছে। তার মানে না যে আমরা এই 30 বছর সরকারে থাকবো, তার মানে আমরা এমন কাঠামো তৈরি করব, এমন ফাউন্ডেশন তৈরি করব, যেন এই চাকাটা সামনে দিকে গড়তেই থাকে, আমরা থাকি সরকারে বা আমরা না থাকি। সরকারের এইজ, অফকোর্স সরকারের এইজ নিয়ে আমরা বিবেচনা করতে পারি। আমরা যারা যারা হয়তো এক্সাম দিতে পারে না, বা বয়সের কারণে মিস করছে, বা কোনো একটা কারণে পরীক্ষা ভালো করতে পারে না, তার জন্য আমাদের সবসময় বিবেচনা থাকবে যে কোনো আইনের মাধ্যমে বা আইন সংশোধনের মাধ্যমে ওদের অন্তর্ভুক্ত করা যায় কিনা। এর পাশাপাশি
অর্থনৈতিক চাঙ্গা করার জন্য বিএনপির কিন্তু সবচেয়ে বড় ক্ল্যারিটি আছে। আজকে আমরা অর্থনীতি সীমিত হয়ে গেছে কিছু কৃষি খাতে আর কিছু গার্মেন্টস শিল্পে, যদি আমরা এক্সপোর্টের চিন্তা করি। কিন্তু বিএনপি চেষ্টা করবে যে এই আমাদের অর্থনীতিটাকে বহুমুখী করা। এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টাস্ক বাংলাদেশের জন্য। খালি আমরা একটা গার্মেন্টসও নির্ভরশীল থাকবো না, আমরা খালি কৃষি খাতে নির্ভরশীল থাকবো না, আমরা আরও যত রকমের ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারি। আইটি হতে পারে, স্মল ইলেকট্রনিক্স হতে পারে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি হতে পারে, ইভেন ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রি হতে পারে, সার্ভিসেস ট্রেড। বাংলাদেশে কিন্তু যদি হোটেল রেস্টুরেন্ট চিন্তা করেন, এইসব সার্ভিসেসও কিন্তু খুব সীমিত অপরচুনিটি আমাদের আছে। তো সেই জায়গাতে আমাদের লক্ষ্যমাত্রা থাকবে যে অর্থনীতিকে বহুমুখী করা, এবং সরকারি এবং বেসরকারি জায়গায় চাকরির মহলে অনেক চাকরি পাওয়া যায়। আবার যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে যেন আমরা অর্থনৈতিকভাবে, আর্থিকভাবে এবং দক্ষতা বাড়িয়ে আমরা আরও আপনাদেরকে সহযোগিতা করতে পারি। দক্ষতা বাড়ার জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাংলাদেশে আপনারা জানেন কারিগরি শিক্ষা যেটা মাত্র 11টা টপিকে কারিগরি শিক্ষা হয়, যদিও সেই শিক্ষাটার মান আরও অনেক কম। বাংলা জাতীয়বাদী দলের ক্ল্যারিটি হলো যে আমরা কারিগরি শিক্ষাতেও মানে আরও এমফেসিস দিব। এই 11কে আরও 100টা বেশি কারিগরি শিক্ষা সেক্টরে আমরা নিয়ে যাবো, যেন আমরা স্পেসিফিকভাবে সবাইকে যার যে শিক্ষা অর্জন করার দরকার সেটা আমরা দিতে পারি। আর সেখানেও কিন্তু থামবো না। একটা উদ্যোক্তা বা একজন চাকরিজীবী তারা যেন 2-3 বছর পর পর বারে বারে নিয়মিত ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল আপলিফ্ট করতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে প্রতিযোগিতামূলকভাবে থাকতে পারে, সেই জায়গাও আমাদের কিন্তু লক্ষ্যমাত্রা থাকবে। মানে এটা খালি কিন্তু মানে চাকরি ইকোনমি নিয়ে না। আমার পাশে যে ভাই আছে উনিও বলবে যে ধর্মর ক্ষেত্রেও আমরা যদি চিন্তা করি, ইমাম বলেন, আলেম বলেন, ওনাদেরই কিন্তু বারে বারে সবসময় স্কিলস, নলেজ, এক্সাম আপডেট করতে হয়। সাথে সাথে ডাক্তাররাও আছে, ইঞ্জিনিয়ারও আছে। তা আমরা মনে করতে হবে না যে এক জায়গায় আমরা দেশকে সীমিত রাখবো। আর সেই যাত্রাতে আমরা কিন্তু একা থাকবো না, আপনারাও আমাদের সাথে থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আপনারা রিসিপিয়েন্ট হবেন, কোনো কোনো ক্ষেত্রে আপনারা ট্রেনিং পার্টনার হবেন, যে অন্যদেরকে আমরা সহযোগিতা করতে পারি। সেটা হলো আমাদের এখনকার জন্য ব্যবস্থা করবে। আর কেউ কিছু বলবেন? আমি বলবো ভাই, বলেন ভাই। উপস্থাপকই বলবো। বলেন। আমাদের অনুষ্ঠান তো আজকে সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ, কিন্তু এই সুস্থ তারুণ্যকে অসুস্থ করে তুলছে মাদকের হিংস্র খাবার। একদিকে মাদকের হিংস্র খাবার, আর একদিকে হচ্ছে যে বাংলাদেশের যে দেশীয় সংস্কৃতি এবং খেলাধুলা, এই ডাইনোসর বিলুপ্ত প্রাণীর মতন হয়ে গেছে। খেলাধুলা মাঠে নেই, গ্রামগঞ্জে একটা লুডো খেলা সেটাও মোবাইলে খেলে, একটা ফুটবল খেলা সেটাও মোবাইলে খেলে, ক্রিকেটও মোবাইলের মধ্যে খেলে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই তরুণ প্রজন্মকে সুস্থ করে গড়ে তোলার জন্য মাদকের বিরুদ্ধে প্রায় শুনি জিরো টলারেন্সের কথা আমরা শুনেছি অতীতে। এটা কতটুকু কার্যকর করতে পারবে, এবং খেলাধুলা সংস্কৃতির ব্যাপারে জাতীয়তাবাদী দল যদি কাঙ্ক্ষিত ভূমিকা পালন না করে, তাহলে এই তরুণ সমাজকে বিপদ থেকে ফিরিয়ে আনা যাবে না। এ ব্যাপারে বিএনপি কি ভূমিকা রাখতে পারে? না, ধন্যবাদ। আমরা এটা তো প্রুভেন যে একটা সমাজে যখনই আমরা প্রথম কথা হলো যে সংস্কৃতি, ক্রীড়া, এইসব জায়গাতে আমরা আরও উন্নয়নমূলক কাজ করব, তত কিন্তু অটোমেটিকলি অসামাজিক কাণ্ড যেগুলি আছে, মাদক হোক বা অন্য কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হোক, চুরি, ডাকাতি, ওইসব জিনিসগুলো অটোমেটিক কমে যায়। আমরা প্রমাণ করে দিয়েছি যে বারে বারে যত স্পেশালি যুব সমাজ ক্রীড়ার সাথে জড়িত থাকবে, ভালো সুস্থতাভাবে গড়ে তুলবে, ততই কিন্তু তারা এইসব মাদক বা অসামাজিক কাজ ক্রিয়েটিভিটি থেকে তারা বিরত থাকে। বেকারত্বেরও একটা কারণ কিন্তু যেন আমরা অনেকে মাদক দিকে চলে যায় বা অসামাজিক কাজের দিকে ক্রিমিনাল দিকে চলে যায়। তো যত আমরা ইকোনমিকে চাঙ্গা করব, আমরা বেকারত্ব কমায় আনবো, আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করবো, তখনও মানুষ এবং সমাজ কিন্তু অটোমেটিকলি সব জায়গা থেকে সরে যাবে। সেটা পাশাপাশি নিশ্চয়ই আমাদের বিশেষ করে ড্রাগস, অন্যান্য ক্রিমিনালিতে আমাদের জিরো টলারেন্স থাকবে। দুর্নীতি, ইমমরাল, আনএথিক্যাল বিহেভিয়ার আমাদের জিরো টলারেন্স থাকবে। কিন্তু জিরো টলারেন্সের সাথে যেটা আমি বারে বারে বলছি যে আমরা ক্রিমিনালভাবেও মোকাবেলা করবো, যে কেউ অপরাধ করবেন, অপরাধের শাস্তি হবে, কিন্তু আমরা সামাজিকভাবে মোকাবেলা করবো, যেন সামাজিকভাবে আমরা এইসব কর্মকাণ্ড থেকে দূরে থাকি, বা জড়িত হলেও আমরা নিজেরা চেষ্টা করি এইসব কাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য। বাংলা জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যে একটা রাষ্ট্র পরিচালনার সময় একটা সরকার তাকে জেলের ওয়ার্ডেন না, যে পিটায়
ডিকটেট করবে সবাইকে। বাংলা জাতীয়বাদী দল চাবে যে সমাজে একটা এক্সাম্পলের ক্রিয়েট করবে। আজকে আপনি সবাই দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যগুলা বা ওনার আচরণগুলা, ওনাকে দেখলেই তো বোঝা যায় যে কোন দেশে বাংলাদেশ ভবিষ্যতে যায়। আমাদের দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম দেশনেত্রী খালেদা জিয়া, উনি এত জুলুমের শিকার হয়েছে, উনি এত ত্যাগ স্বীকার করেছে, কিন্তু সব কিছুর পরে উনি কি কখনো ওনার দলকে বা ওনার ফলোয়ারদেরকে বলেছে যে রিভেঞ্জ পলিটিক্স করো, প্রতিশোধের পলিটিক্স করো বা ডিস্ট্রাকটিভ পলিটিক্স করো? কোনো সময় শুনি না। আজকে যেই রাস্তায় আমাদের বড় ভাই আমার পার্টির অনিন্দ অমিত থাকে, ওনার বাসায় 6 বার হামলা হয়েছে, বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। ওনার রাস্তায় কিন্তু আরেক দলের অফিস আছে, আরেক দলের কর্তৃপক্ষদের কিন্তু বাসাও আছে। উনি কি কখনো বলেছে কোনো সমাজের লোক নেত্রীদেরকে যে কারো বাড়িতে আক্রমণ করো বা কাউকে ব্যক্তিগত আক্রমণ করো? উনি করে না। তো সেটা উনিও কিন্তু জাতীয়বাদী দলেরই কিন্তু একজন অংশ, অ্যান্ড ওই সমাজে মানে বক্তব্যটা ওনার পক্ষে আমি আজকে বলতে পারি। আরেকটা কিছু বলবেন? অলরেডি আমরা বেশি সময় নিয়ে ফেলছি। জি ভাইয়া প্লিজ। বলে আমরা দেখছি সারা দেশের আমাদের বছরের আন্দোলনে একটা বাংলা আছে, বছরের পর বছর মাঠে কোনো ফুটবল খেলা করায় না। এখন ভারতের দায়িত্ব আপনি আছেন, আমাদের যশোর আর এই অঞ্চলের ফুটবল খেলা নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। নিশ্চয়ই। প্রথমে বলছি ফুটবল যশোরের মাটিতে সবাই খেলবে। কিছুদিন পর দেখবেন যে এত ফুটবল খেলা হচ্ছে যে আপনারা বন্ধ করার জন্য। ফুটবল খালি ছেলেরা খেলবে না, ফুটবল মেয়েরাও খেলবে। তো আমরা আমাদের যে 50% পপুলেশন একটা সমাজে, তাদেরকেও ফুটবলের বাইরে রাখবো না, বঞ্চিত করবো না। ফুটবলের ব্যাপারে আমি এর আগেও কথা বলেছি যে খালি আমরা ফুটবল ওই যশোর স্টেডিয়াম কেন্দ্রিত রাখবো না, আমরা স্টেডিয়ামের বাইরে ইউনিয়ন পর্যায়ে চেষ্টা করবো মাঠগুলোকে সংগ্রহ করে স্কুল লেভেল, কলেজ লেভেল, ইন্টার ইউনিয়ন লেভেল ফুটবলটাকে আরও প্রমোট করা। আপনারাই করবেন, আমরা সহযোগিতা করব। ফুটবল চালানোর জন্য কিন্তু অনেক মানে ছোটো ছোটো অপরচুনিটি বেড়ে যায়। ফুটবল খালি প্লেয়ার দিয়ে হয় না, ফুটবলে রেফারিজ লাগে, কোচেস লাগে, অনেক টেকনিক্যাল সাপোর্ট লাগে, গ্রাউন্ডসম্যান লাগে, ইকুইপমেন্ট লাগে। এই সকল এনভায়রনমেন্টের সাথে যেন কেউ না কেউ জড়িত থাকে, সেরকম আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করব। যেন যশোরের মাটি বলে না, যশোরের মাঠের ফুটবলের ঘাঁটি, ওই স্লোগানটা এই জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। বাট অ্যাজ আই সেড, ফুটবল খালি টুর্নামেন্টের জন্য আমরা খেলবো না, ফুটবলটা আমরা খেলবো সমাজ গড়ার জন্য, সমাজে একটা পজিটিভ পরিবর্তন আনার জন্য। সেটার জন্য আমরা সবসময় মনে হয়। থ্যাংক ইউ। আর কেউ কিছু বল পিছন থেকে? আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সুযোগ সুবিধা, কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সুযোগ সুবিধা নেই, কোনো বাস নেই, কোনো মানে কোনো মান নেই। এটা কি মানে আমাদের যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে কী করবে? প্রথম কথা হলো যে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, পাবলিক ট্রান্সপোর্টেশন এটা একটা নৈতিক অধিকার সবার। অ্যাজ এ নাগরিক হিসেবে আমাদের অধিকারই আছে পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাক্সেস করা, বাস হোক, ট্রেন হোক, অন্য কোনো ওয়ে। তো বাংলা জাতীয়বাদী দলের ইভেন 31 দফাতে ক্লিয়ারলি বলা আছে যেগুলো আমরা চিহ্নিত করবো যে আমাদের নাগরিক অধিকার, সেই অধিকারগুলো আমরা নিশ্চিত করব। তো আপনার উদ্দেশ্যই বলতে চাচ্ছি, অতি শিগগিরই আপনারা দেখবেন খালি বাসের ইমপ্রুভমেন্ট আসতেছে না, রোড ঘাটের ইমপ্রুভমেন্ট। আপনি ভালো বাসে করে লাভ কি যদি ভাঙা রোডে আবার ধাক্কায় ধাক্কায় যেতে হয়। তো আমরা যেরকম পরিকল্পনা করতেছি এই চুরি ডাকাতি বন্ধ করে আসলে ভালো রোড, ব্রিজ, কাঠামো তৈরি করব। তার উপরে জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন যেটা মানে বেশি দাম হবে না, যেটা কোয়ালিটি ভালো হবে এবং যেটা সেফ হবে। আমরা অনেক সময় শুনি পাবলিক ট্রান্সপোর্টের ভিতরে অনেকে অ্যাসল্ট হয়, বেসিক্যালি মেয়েরা মানে ফিল করে ইনসিকিউর রাতেরবেলা চলতে। আমরা এমন অবস্থা করতে যাচ্ছি যে পাবলিক ট্রান্সপোর্ট জন্য অ্যাজ আই সেড সেফ হয়, 24 আওয়ার্স ফাংশন হয়। যেন আপনি স্টুডেন্ট হন বা আপনি কর্মজীবী হন বা আপনি ছোটো শিশু হন বা বাসায় কোনো বিবাহিত নারী হন, সবার জন্য সেমভাবে যেন আমরা সার্ভিস দিতে পারি। সেটাই হবে আমার জাতীয়বাদী দলের কমিটমেন্ট। আর কেউ আছেন নাকি সবাই এখনো মোবাইলে ব্যস্ত হন, এদিকে করতেছেন না?
ঠিক আছে, আমি অনুমতি নিয়ে আমার বক্তব্য এবং মত বিনিময় সভাটা এখনই শেষ করতেছি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে অমিত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সভাতে আমাকে ইনক্লুড করার জন্য। আর আমি অফকোর্স ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় এবং আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানকে আমাকে বারে বারে ইন্সপায়ার করার জন্য। তো সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলাদেশ জিন্দাবাদ।